হ্যালো এভরিওয়ান, আজকের টপিক মাইক্রোবস ইন সিওয়েজ ট্রিটমেন্ট। সিওয়েজ বলতে কী বোঝায়? এই যে নালা নর্দমার মধ্যে অনেক নোংরা আবর্জনা দেখতে পাওয়া যায়, তো এগুলোকে বলা হয় সিওয়েজ। তো এগুলোকে কিভাবে পরিশ্রুত করা হয় মাইক্রোবসের মাধ্যমে, সেটা আমরা এখানে পড়ব। তো শুরু করা যাক। We know that large quantities of wastewater are generated every day in cities and towns. তো শহরে কী হয় যে প্রচুর পরিমাণে ওয়েস্ট ওয়াটার মানে নোংরা জল তৈরি হয় কলকারখানা থেকে বা বাড়িঘর থেকে বিভিন্ন রকমভাবে। এ মেজর কম্পোনেন্ট অফ দিস ওয়েস্ট ওয়াটার ইজ হিউম্যান এক্সক্রিটা, এবং এর মধ্যে বেশিরভাগ পার্টটাই কি মানুষের বজ্র পদার্থ, মলমূত্র। এই যে পায়খানা থেকে যে মলমূত্র, এগুলো সিওয়েজের মাধ্যমে আসে। তারপরে এই যে বিভিন্ন নোংরা রান্না করার সময় বা কলকারখানার সময়, এই যে এগুলো সবই এই সিওয়েজের মধ্যে পড়ছে। দিস মিউনিসিপ্যাল ওয়েস্ট ওয়াটার ইজ অলসো কল্ড সুয়েজ, এবং এই মিউনিসিপ্যাল শহরের মধ্যে এই যে ওয়েস্ট ওয়াটারগুলো আছে, যে বজ্র জলগুলো আছে, নোংরা জলগুলো, এদেরকে বলা হয় সিওয়েজ। ইট কন্টেন্স লার্জ অ্যামাউন্ট অফ অর্গ্যানিক ম্যাটার অ্যান্ড মাইক্রোবস। এর মধ্যে প্রচুর পরিমাণে অর্গ্যানিক ম্যাটার এবং মাইক্রোবস থাকে, জীবাণু থাকে এবং বিভিন্ন জৈব পদার্থ থাকে। মেনি অফ হুইচ আর প্যাথোজেনিক, এবং তাদের অনেকের আছে বা প্যাথোজেনিক, যারা রোগ সৃষ্টি করতে পারে মানুষের দেহে, এটা অত্যন্ত ক্ষতিকর। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়ার দিস হিউজ কোয়ান্টিটি অফ সিওয়েজ অর আরবান ওয়েস্ট ওয়াটার ইজ ডিসপোজড অফ ডেলি? তোমার কি কখনো মনে হয়েছে যে কোথায় এগুলোকে ডিসপোজ করা হয়, মানে ফেলে দেওয়া হয় এই আবর্জনাগুলোকে? তো এই জন্য আলাদা জায়গা আছে, সেই সিওয়েজ জায়গাতে সেগুলো রাখা হয় এবং অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট করা হয়, যেটা আমরা এখানে পড়ব, পরিশ্রুত করা হয়। দিস ক্যান নট বি ডিসচার্জ ইন্টু ন্যাচারাল ওয়াটার বডিজ লাইক রিভার্স অ্যান্ড স্ট্রিম ডাইরেক্টলি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হয়। তো এগুলোকে সরাসরি নদী জল যে আছে বা স্ট্রিমস বা স্রোতধারা আছে, সেখানে ফেলা যায় না। কারণ কি, সেই নদীর জল নোংরা হয়ে যাবে, পুকুরের জল নোংরা হয়ে যাবে, ফলে সেটা আমরা ব্যবহার করতে পারবো না, স্নান করতে পারবো না, বা কাপড় কাচা, বাসন মাজা, স্নান করা, তারপরে যে নর্মাল কাজগুলো হয়ে থাকে নদীর জলে, পুকুরের জলে, সেগুলো হবে না। কারণ এই জলগুলো, সুয়েজের জলগুলো অত্যন্ত নোংরা। বিফোর ডিসপোজাল, হেন্স সুয়েজ ইজ ট্রিটেড ইন সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টস, এসটিপি, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টস, টু মেক ইট লেস পলিউটিং। তো এগুলোকে ডিসপোজ করার আগে, মানে এগুলোকে ফেলে দেওয়ার আগে কী করা হয়, এগুলোকে ট্রিটমেন্ট করা হয়, এগুলোকে পরিশ্রুত করা হয়। কোথায়? সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টসে পরিশ্রুত করা হয়, যাতে এটা লেস পলিউটিং, কম ক্ষতিকারক হয়, কম দূষিত হয়। কারণ এটা অনেকটাই দূষিত, এটা পরিশ্রুত না করলে এটা থাকাই যাবে না। Treatment of wastewater is done by the heterotrophic microbes naturally present in the sewage. তো এই যে ট্রিটমেন্টটা, এটা কার মাধ্যমে হয়ে থাকে? হেটারোট্রপিক মাইক্রোবসের মাধ্যমে হয়ে থাকে, বিভিন্ন রকমের মাইক্রোবসের মাধ্যমে হয়ে থাকে। হেটারোট্রপিক বলতে কি, যে যারা অন্য কিছুকে খাবার হিসাবে গ্রহণ করে আর অন্য কিছুর ওপর থাকে, যেটা সুয়েজের মধ্যেই থাকে। দিস ট্রিটমেন্ট ইজ ক্যারিড আউট ইন 2 স্টেজ, মানে এটা দুটো স্টেজের মাধ্যমে হয়, দুটো ধাপে হয়ে থাকে, একটা প্রাইমারি ট্রিটমেন্ট, একটা সেকেন্ডারি ট্রিটমেন্ট। তো দেখা যাক এই সিওয়েজ ট্রিটমেন্টগুলো কীভাবে হয়, বা সিওয়েজ যে জল আছে সেটাকে কীভাবে পরিশ্রুত করা যায়। প্রাইমারি ট্রিটমেন্ট, these treatment steps basically involve physical removal of particles large and small from the sewage through filtration and sedimentation. প্রাইমারি ট্রিটমেন্টে কী করা হয়, যে এই যে সিওয়েজের মধ্যে যে ছোট বড় যে পার্টিকেলসগুলো থাকে, যে অণু বা বিভিন্ন রকমের যে ছোট ছোট পার্টিকেলসগুলো থাকে, সেগুলোকে কি ফিল্ট্রেশন এবং সেডিমেন্টেশন মানে কি, সেটা যদি অনেকক্ষণ ধরে রাখা হয়, তো যে পার্টিকেল আছে, ছোট বড় যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলগুলো আছে, সেগুলো থিতিয়ে নিচে পড়ে যাবে এবং তখন সেগুলোকে আলাদা করা যায়। আর ফিল্ট্রেশন মানে কোনো ফিল্টার পেপারের মাধ্যমে সেগুলোকে আলাদা করা হয়। দিজ আর রিমুভড ইন স্টেজেস, এগুলো অনেক ধাপে হয়ে থাকে। ইনিশিয়ালি ফ্লোটিং ডেব্রিস ইজ রিমুভড বাই সিকুয়েন্টিয়াল ফিল্ট্রেশন। প্রথমে কী হয়, যে সিওয়েজ যদি কোনো একটা প্ল্যান্টের মধ্যে রাখা হয়, তো ওপরের দিকে ভেসে থাকে কিছু আবর্জনা বা কিছু পার্টিকেল ভেসে থাকে, যেগুলোকে বলা হয় ফ্লোটিং ডেব্রিস। ফ্লোটিং মানে ভাসমান, ডেব্রিস ভাসমান পদার্থ। তো এগুলোকে সিকোয়েন্সিয়াল ফিল্ট্রেশন, মানে এটা একটা পদ্ধতি। তো সেই ফিল্ট্রেশনের মাধ্যমে, সিকোয়েন্সিয়ালি ফিল্ট্রেশনের মাধ্যমে, মানে বিভিন্ন ধাপে ফিল্ট্রেশন করে এগুলোকে আলাদা করা হয়।
দেন দ্য গ্রিট বলতে কি সয়েল অ্যান্ড স্মল পেবলস, যে গ্রিটের মধ্যে পড়ছে মাটি এবং ছোট ছোট পাথর, আর রিমুভড বাই সেডিমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে গ্রিটকে অর্থাৎ মাটি এবং ছোট ছোট পাথরকে আলাদা করা হয়। যে এটা এই প্ল্যান্টগুলোকে অনেক সময় অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হয়, তখন এই যে ছোট ছোট পাথর বা মাটি আছে সেগুলো নিচে থিতিয়ে পড়ে এবং উপরের পার্টটাকে স্ক্যান্টেশন প্রক্রিয়ায় বের করে নেওয়া হয়। All solids that settle from the primary sludge and the supertant from the effluent, তো সমস্ত সলিড মানে যেটা বললাম যে এই যে মাটি বা বিভিন্ন রকম ছোটো ছোটো পাথর আছে সেগুলো নিচের দিকে থিতিয়ে পড়ে, যেটাকে বলা হয় প্রাইমারি স্লাজ। আর সুপার ন্যাটেন্ট মানে ওপরের দিকে যেটা থাকে সেটাকে বলে ইফ্লুয়েন্ট, সেটা উপরে থেকে যায়। দ্য ইফ্লুয়েন্ট ফ্রম দ্য প্রাইমারি সেটলিং ট্যাঙ্ক ইজ টেকেন ফর সেকেন্ডারি ট্রিটমেন্ট। এবার নিচের দিকে প্রাইমারি স্লাজ যেটা আছে সয়েল প্রাইমারি স্লাজ, এই যে এখানে দানাগুলো এই যে বিভিন্ন রকমের সলিড পার্টিকেল ফ্লেভার সেগুলো হচ্ছে প্রাইমারি স্লাজ। তো এগুলো থিতিয়ে পড়ছে নিচে, আর উপরের দিকে এই যে জল থাকছে যেটা অপেক্ষাকৃত কম পলিউটেড, এবং এই যে জলটাকে এটাকে কি করা হয়, এটাকে এবার অন্য ট্রাঙ্কে নেওয়া হয় এবং এখানে সেকেন্ডারি ট্রিটমেন্ট স্টার্ট করা হয়। এবার হচ্ছে তাহলে প্রাইমারি ট্রিটমেন্ট কীভাবে হচ্ছে। প্রাইমারি ট্রিটমেন্টে প্রথমে ফিল্ট্রেশন সেডিমেন্টেশন এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। প্রথমে সিকুয়েন্সিয়াল ফিল্ট্রেশনের মাধ্যমে যে উপরে যে ভাসমান যে পদার্থগুলো আছে সেগুলো আলাদা করা হচ্ছে, তারপর যে গ্রিড আছে সেগুলোকে সেডিমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করা হচ্ছে, এবং তারপরে যে উপরের দিকে যে ইফ্লুয়েন্টটা আছে সেগুলোকে অন্য একটা ট্যাঙ্কে অন্য একটা প্ল্যান্টসে রাখা হচ্ছে এবং সেকেন্ডারি ট্রিটমেন্ট শুরু হবে এবার। তো সেকেন্ডারি ট্রিটমেন্ট বা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট কী আছে, এখানে একটা ছবি দেওয়া আছে সেকেন্ডারি ট্রিটমেন্টের। তো সেকেন্ডারি ট্রিটমেন্টকে বায়োলজিক্যাল ট্রিটমেন্টও বলা হয়, কারণ এখানেই মাইক্রোবস কাজ করবে। প্রাইমারি ট্রিটমেন্টে মাইক্রোবস কাজ করে না, সেখানে বিভিন্ন ফিজিক্যাল পদ্ধতির মাধ্যমে আলাদা করা হয়। তো এবার এখানে দেখা যাক সেকেন্ডারি ট্রিটমেন্ট। দ্য প্রাইমারি ইফ্লুয়েন্ট ইজ পাসড ইনটু লার্জ এরিশন ট্যাঙ্ক হোয়ার ইট ইজ কনস্ট্যান্টলি এগিটেটেড মেকানিক্যালি অ্যান্ড এয়ার ইজ পাম্পড ইনটু ইট। তো এবার যে সেকেন্ডারি ট্রিটমেন্টের মধ্যে সেকেন্ডারি যে আরেকটা আছে, প্রাইমারি যে ইফ্লুয়েন্ট আছে সেটাকে বড় এরেশন বলতে কি যে এমন ট্যাঙ্কের মধ্যে নেওয়া যায় যে ট্যাঙ্কের মধ্যে বাতাস চলাচল করতে পারে, বাতাস প্রবাহ দেওয়া যেতে পারে, তার মধ্যে এটাকে পাস করা হয়। ঠিক আছে, এখানে কি হয় যে এটাকে এগিটেটেড করা হয়, মানে এটাকে নাড়ানো হয় মেকানিক্যালি, বিভিন্ন রকমের যন্ত্রপাতি দিয়ে এগুলোকে নাড়ানো হয়, এবং এয়ার ইজ পাম্পড ইনটু ইট, এবং বাতাসকে এর মধ্যে প্রবেশ করানো হয়। This allow vigorous growth of useful aerobic microbes into flocs. Flocs की masses of bacterial associated with fungal filaments to form mesh-like structure. তো এই যে এগিটেটেড করা হয়, নাড়ানো হয় বারবার, এর ফলে কী হবে যে যারা এরোবিক মাইক্রোবস আছে মানে যে সমস্ত জীবাণু বাতাসের মধ্যে অক্সিজেনের সাহায্যে বেড়ে ওঠে, তো তারা কি প্রচণ্ড বৃদ্ধি পাবে, যেহেতু অক্সিজেন পেয়ে যাচ্ছে তারা প্রচুর সংখ্যায় বৃদ্ধি পাবে, এবং তারা কি তৈরি করবে, ফ্লক্স তৈরি করবে। ফ্লক্স কি, ফ্লক্স হচ্ছে ব্যাকটেরিয়ার সঙ্গে ফাঙ্গাল ফিলামেন্ট যুক্ত হয়ে, ব্যাকটেরিয়া প্লাস ফাঙ্গাল ফিলামেন্ট এই দুটো যুক্ত হয়ে একটা একটা গঠন তৈরি করে, যেটাকে ফ্লক্স বলা হয়। ঠিক আছে, while growing these microbes consume the major part of the organic matter in the effluent, এবং এই মাইক্রোবগুলো যখন বৃদ্ধি পাবে তখন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য তো এনার্জি লাগবে, তো এনার্জির জন্য এই যে প্রাইমারি ইফ্লুয়েন্ট আছে এই প্রাইমারি ইফ্লুয়েন্টের মধ্যে যে অর্গ্যানিক ম্যাটার আছে, যে জৈব পদার্থ আছে, সেগুলোকেই তারা নিউট্রিয়েন্টস হিসাবে নেবে এবং সেইগুলোর পরিমাণটা কমিয়ে দেবে, এভাবে এটা পরিচিত হবে। This significantly reduce the BOD biochemical oxygen demand of the effluent. তো এর ফলে কী হবে, এর ফলে এই যে ইফ্লুয়েন্টটা আছে তার বিওডি কমে যাবে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ডটা কমে যাবে, কারণ কি তার মধ্যে যে জীবাণু সেটা তার মধ্যে যে অর্গ্যানিক ম্যাটার যেগুলো আছে বা জীবাণু, বিভিন্ন জৈব পদার্থ, জীবাণু না জৈব পদার্থ, সেগুলো কমে যাচ্ছে, তার ফলে কি অক্সিজেন ডিম্যান্ড কমে যাবে, জৈব পদার্থ কমে গেলে কম পরিমাণে অক্সিজেন লাগবে, তার জন্য বিওডি কমে যাবে, বিওডির ফুল ফর্মটা মনে রাখবে, এবং বিওডি কমে যাচ্ছে। ঠিক আছে, বিওডি রেফার্স টু দ্য amount of oxygen that would be consumed if all the organic matter in 1 liter of water were oxidized by bacteria.
তো এখানে বিওডি কি, বিওডি বলতে কী বোঝায় এখানে তার সংজ্ঞাটা দেওয়া আছে, যে বিওডি বলতে হচ্ছে অ্যামাউন্ট অফ অক্সিজেন দ্যাট উড বি কনজিউমড ইফ অল দ্য অর্গ্যানিক ম্যাটার ইন 1 লিটার অফ ওয়াটার ওয়ার অক্সিডাইজ বাই ব্যাকটেরিয়া। যে 1 লিটার জল আছে, ঠিক আছে, কোনো একটা পাত্রের মধ্যে 1 লিটার জল আছে, তো এই 1 লিটার জল, তার মধ্যে যতগুলো অর্গ্যানিক ম্যাটার আছে, সেই অর্গ্যানিক ম্যাটার মানে যতগুলো জৈব পদার্থ আছে, জৈব পদার্থ কি বৃদ্ধির জন্য অক্সিজেন দরকার হয়, তারা যতটা পরিমাণ অক্সিজেন ব্যবহার করতে পারবে, কনজিউম করতে পারবে, মানে শোষণ করতে পারবে, সেই পরিমাণ অক্সিজেনটাকে বলা হয় বিওডি, ঠিক আছে। তাহলে 1 লিটার জলে যত সংখ্যক জৈব পদার্থ আছে, তারা যতটা পরিমাণে অক্সিজেন তাদের নিজের কাজের জন্য ব্যবহৃত করতে পারবে, সেই পরিমাণ অক্সিজেনটাকে বলা হয় বিওডি বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। দ্য সুয়েজ ওয়াটার ইজ ট্রিটেড টিল দ্য বিওডি ইজ রিডিউসড। এবং এইভাবে এগিটেট করতেই থাকবে, এগিটেট মানে নাড়ানো, তার ফলে অক্সিজেনটা বা বাতাসটা ভেতর দিকে যেতে থাকবে, জৈব পদার্থ কী হবে, সেখানে যে ব্যাকটেরিয়া এবং যে ফাঙ্গাল আছে বা ফ্লক্স, সেটা তৈরি হতে থাকবে এবং সেটা যত বৃদ্ধি পাবে, যত সংখ্যাই বাড়বে, তত বেশি পরিমাণে জৈব পদার্থগুলোকে তারা ব্যবহার করবে, এভাবে জৈব পদার্থের সংখ্যা কমে যাবে এবং এভাবে একসময় বিওডি অনেকটাই কমে যাবে। The BOD test measures the rate of uptake of oxygen by microorganism in a sample of water. তো একটা ওয়াটারের স্যাম্পলে কতগুলো মাইক্রো অর্গানিজম, তো দেখলাম এখানে 1 লিটার ওয়াটার স্যাম্পল, তার মধ্যে যতগুলো মাইক্রো অর্গানিজম আছে তারা কতটা অক্সিজেন ইউজ করছে, সেটা হলো বিওডি, সেটাই বিওডিকে টেস্ট করা হয়। এবং যত বিওডি কমে যাবে, তার ফলে কি সেখানে জৈব পদার্থ কম আছে, আর আমাদের উদ্দেশ্য কি জৈব পদার্থটাকে কমানো, সেটাই তো উদ্দেশ্য। ইনডাইরেক্টলি বিওডি ইজ এ মেজার অফ দ্য অর্গ্যানিক ম্যাটার প্রেজেন্ট ইন দ্য ওয়াটার। তো একটা জলের মধ্যে কতটা জৈব পদার্থ আছে সেটাই মেজার করা হচ্ছে বিওডি কাজ, ঠিক আছে। কারণ জৈব পদার্থ যত বেশি থাকবে তত বেশি পরিমাণে অক্সিজেন ডিমান্ড বাড়বে, তত বেশি বিওডি বাড়বে। জৈব পদার্থ যত কম থাকবে তত কম অক্সিজেন লাগবে, তত বিওডি কমবে। দ্য গ্রেটার দ্য বিওডি অফ ওয়েস্ট ওয়াটার মোর ইজ পলিউটিং পটেন্সিয়াল। আর বিওডি যত বেশি থাকবে, বিওডি যত বেশি হবে, তত সেটি বছর দূষিত হবে, সেই জলটা বেশি দূষিত হবে। কারণ কি সেখানে জৈব পদার্থ বেশি আছে, তাই সেটা বেশি দূষিত হবে। Once the BOD of sewage wastewater is reduced significantly, the effluent is then passed into a settling tank where the bacterial flocks are allowed to sediment. তো একবার যখন কোনো এই যে সিওয়েজ সেকেন্ডারি ট্রিটমেন্টে বিওডির পরিমাণটা কমে যাবে এবং অনেকটাই কমে যাবে, প্রচুর পরিমাণে কমে যাবে, আর কমানো সম্ভব হচ্ছে না, তারপরে কী হবে যে তারপরে কী হলো, তাহলে এই যে একটা বিওডি, সে বিওডি কমে গেল, তাহলে এখানে যে ফ্লক্স তৈরি হলো, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল যে অ্যাসোসিয়েশন, সেটাও আস্তে আস্তে বাড়তে থাকলো, সংখ্যায় এবং সাইজে বাড়তে থাকলো, বিওডি কমে গেল। তারপরে এটাকে পুরোটা একটা সেটলিং ট্যাঙ্কে পাঠানো হয় এবং তার ফলে কী হবে, যেহেতু এই ফ্লক্সটা সাইজে বেড়ে গেছে, সেটা সহজেই সেডিমেন্ট করতে থাকবে, সেটা নিচের দিকে পড়তে থাকবে, ঠিক আছে, এবং নিচে থিতিয়ে পড়বে। দিস সেডিমেন্ট ইজ কল্ড অ্যাক্টিভেটেড স্লাজ। এই যে ফ্লক্স, সেটাকে বলা হয় অ্যাক্টিভেটেড স্লাজ। এ স্মল পার্ট অফ দ্য অ্যাক্টিভেটেড স্লাজ ইজ পাম্পড ব্যাক ইনটু দ্য এরেশন ট্যাঙ্ক টু সার্ভ অ্যাজ ইনকিউলাম। তারপর এই যে অ্যাক্টিভেটেড স্লাজ আছে বা ফ্লক্স আছে, তার ছোট্ট একটা পার্ট নেওয়া হয়, তারপরে আবার অন্য একটা যে ট্যাঙ্ক, যে ট্যাঙ্কে সেকেন্ডারি ট্রিটমেন্ট চালু হয়েছে, সেখানে আবার দিয়ে দেওয়া হয়, কারণ সেটা ইনকিউলাম হিসাবে কাজ করবে, মানে এটা শুরু করবে কাজটাকে। যেমন দই থেকে দুধ তৈরি করার সময় কী হয়, যে একটা ইস্ট, কিছুটা দই আগে থেকে দিয়ে দেওয়া হয়, কারণ এই দইয়ের মধ্যে ইস্ট থাকে, তেমন এখানে ওটা ইনকিউলাম হিসাবে কাজ করে, যে কিছুটা পরিমাণে অ্যাক্টিভেটেড স্লাজ আবার সেকেন্ডারি ট্রিটমেন্ট চালু করার জন্য দিয়ে দেওয়া হয় অন্য একটা ট্যাঙ্কে। দ্য রিমেনিং মেজর পার্ট অফ দ্য স্লাজ ইজ পাম্পড ইন্টু লার্জ ট্যাঙ্ক কল্ড অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার। এবার এই বাকি যে পার্টটা আছে, যে জলটা মানে পরিশোধিত করার পরে, স্লাজটাকে বের করে নেওয়ার পরে যেটা থাকছে, সেই ইফ্লুয়েন্টটাকে কী করা হয়, এবার অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারে পাঠানো হয়, যেখানে অক্সিজেন বা বাতাস প্রবেশ করতে পারবে না, সেই স্লাজ ডাইজেস্টারে পাঠানো হয়। হেয়ার অদার কাইন্ড অফ ব্যাকটেরিয়া which grow anaerobically digest the bacteria and the fungi in the sludge. এবার এখানে কী হবে, এখানে অন্য রকমের ব্যাকটেরিয়া থাকে যারা অ্যানারোবিক অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে বৃদ্ধি পায়, এবং তারা কী করবে,
তারা এই যে স্লাজ ছিল, কিছুটা স্লাজ তো থেকে গেছে এর মধ্যে, তার মানে কি কিছুটা ব্যাকটেরিয়া আর ফানজাই তো থেকে গেছে, তো সেগুলোকে এবার এরা ডাইজেস্ট করবে এবং ব্যাকটেরিয়া ফ্লাজের সংখ্যাটাকেও কমিয়ে দেবে, ঠিক আছে। স্লাজটা থিতিয়েগুলো সম্পূর্ণ হয়তো 95% থিতিয়েছে, 5% তো থেকে গেছে, সেই 5%টাও যাতে না থাকে তার জন্য অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারে পাঠানো হয়। সেখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া এবং ফানজাইগুলোকে বা যে ফ্লক্স আছে বা অ্যাক্টিভিটি স্লাজ আছে সেগুলোকে সম্পূর্ণ নিরাময় করে দেয়, সম্পূর্ণ শেষ করে দেয়। ডিউরিং দিস ডাইজেশন ব্যাকটেরিয়া প্রডিউস এ মিক্সচার অফ গ্যাসেস সাচ as মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড। এবং এই সময় কী হয় যে অ্যানারোবিক রেসপিরেশনের যেটা হয়, যে পদার্থ তৈরি হবে সেগুলো কি মিথেন, তো এখানেও সেগুলো তৈরি হয়, মিথেন তৈরি হয়, হাইড্রোজেন সালফাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। দিজ গ্যাসেস ফ্রম বায়োগ্যাস অ্যান্ড ক্যান বি ইউজড অ্যাজ সোর্স অফ এনার্জি অ্যাজ ইট ইজ ইনফ্ল্যামেবল। তো এই মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলো বায়োগ্যাস হিসাবে ব্যবহৃত হয় এবং এগুলোকে শক্তির সোর্স হিসাবে ব্যবহার করা যায়, যেহেতু এগুলো ইনফ্ল্যামেবল, অর্থাৎ এগুলো জ্বালানি হিসাবে বা শক্তি হিসাবে শক্তির সোর্স হিসাবে ব্যবহৃত হয়, জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। বায়োগ্যাস, অনেক বাড়িতে বায়োগ্যাস থাকে, তো বায়োগ্যাস হিসাবে ব্যবহৃত হয়। The effluent from the secondary treatment plant is generally released into natural water bodies like rivers and stream. তো এরপরে কি সেকেন্ডারি ট্রিটমেন্ট করার শেষ হয়ে যাওয়ার পরে অ্যানারোবিক স্লাড ডাইজেস্টারের পরেও বাকি যে ইফ্লুয়েন্টটা আসছে সেই ইফ্লুয়েন্টটাকে এবার সহজে নদীতে বা জলধারাতে ছেড়ে দেওয়া যেতে পারে, কারণ এর মধ্যে কি, এর মধ্যে এখন কিছুই নেই। ফিজিক্যাল পার্টিকেলস যেগুলো ছিল সেগুলো প্রাইমারি সেডিমেন্টেশনে, প্রাইমারি যে ট্রিটমেন্ট, সেই প্রাইমারি ট্রিটমেন্টের সেডিমেন্টেশনের মাধ্যমে সেগুলো থিতিয়ে পড়েছে। তারপরে তার মধ্যে যে বায়োলজিক্যাল যে ছিল, যে বিভিন্ন রকমের জৈব পদার্থ, সেগুলো সেকেন্ডারি ট্রিটমেন্টে ফ্লক্স তৈরির মাধ্যমে সেগুলো আলাদা হয়ে গেছে। তারপরে সেগুলোকে আবার অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারে নিয়ে গিয়ে যে ফ্লক্সগুলো ছিল বা যে ব্যাকটেরিয়া বা ফানজাইগুলো ছিল সেগুলোকেও সম্পূর্ণরূপে নিরাময় করে আলাদা করা হয়ে গেছে। তাহলে এখন কী পড়ে আছে? শুধুমাত্র মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড। তো এগুলো তো বিভিন্ন রকমের পাইপের মাধ্যমে এগুলো তো আলাদাভাবে কালেক্ট করা হয়ে গেছে। তাও এখন যে জলটা আছে সেটা অনেকটাই পরিশ্রুত, 95% বা তারও বেশি পরিশ্রুত। তো এখন এটাকে নদীর জলে বা জলধারাতে ফেলে দেওয়া যেতে পারে, এটা খুব একটা ক্ষতিকর করবে না। অ্যান এরিয়াল ভিউ অফ সাচ এ প্ল্যান্ট ইজ শোন ইন ফিগার 8.7। তো এই যে উপরে একটা ছবি দেওয়া আছে 8.7 নিচের দিকে, তো এখানে তার একটা ছবি দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ এরিয়াল, এটা আকাশ থেকে তোলা ছবি একটা দেওয়া আছে। এই যে এটা একটা সিওয়েজ ট্রিটমেন্ট, এর মধ্যে প্রাইমারি প্ল্যান্ট আছে, বিভিন্ন রকম প্ল্যান্টস আছে, কোনোটাতে প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে, কোনোটাতে সেকেন্ডারি ট্রিটমেন্ট হচ্ছে, আরও এইভাবে কাজগুলো হয়ে থাকছে। You can appreciate how microbes play a major role in treating millions of gallons of wastewater every day across the globe. তাহলে দেখছো মাইক্রোবস কতটা সাহায্য করছে, সারা পৃথিবীতে কত মিলিয়ন গ্যালনস ওয়াটার আছে যেটা খুবই দূষিত, সেটাকে যদি পরিশ্রুত না করা যেত তাহলে সেটা সারা পৃথিবীতে রোগ ছড়িয়ে যেত এবং সবাই রোগাক্রান্ত হয়ে যেত। তো সেটাকে ট্রিটমেন্ট করছে, সেটাকে পরিশ্রুত করছে, তাহলে মাইক্রোবস কতটা কাজে লাগছে। This methodology has been practiced for more than a country now in almost all parts of the world. Century now. অর্থাৎ এখন প্রায় 100 বছরের বেশি সময় ধরে পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই এই পদ্ধতিগুলো অবলম্বন করা হয়ে থাকে। Till date, no man-made technology has been able to rival the microbial treatment of sewage. তো এখন পর্যন্ত মাইক্রোব যেভাবে এই জলকে পরিশুদ্ধ করছে এত সুন্দরভাবে, এত কম খরচে, এই যে এত টেকনোলজি উন্নতি হয়েছে, এগুলো কিন্তু এখনও সেই পর্যায়ে উন্নতি করতে পারেনি, বা তারা নিজে টেকনোলজির মাধ্যমে এটার অল্টারনেটিভ নিয়ে আসতে পারেনি। তাহলে কতটা উপকার করছে। You are aware that due to increasing urbanization, sewage is being produced in much larger quantities than ever before. তো এখন আমরা জানি যে এখন শহরের সংখ্যা বাড়ছে, গ্রামও আস্তে আস্তে শহরের মতো হয়ে যাচ্ছে, তাহলে সিওয়েজ ওয়াটারের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে, এতটা সিওয়েজ তো আগে ছিল না, এখন সিওয়েজের পরিমাণ বেড়েই যাচ্ছে, তাই এগুলোকে পরিশ্রুত করা অত্যন্ত দরকার। However, the number of sewage treatment plants has not increased enough to treat such large quantities. যদিও সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা অতটা বাড়েনি যতটা পরিমাণে সিওয়েজের পরিমাণ বাড়ছে।
So the untreated sewage is often discharged directly into rivers, leading to their pollution and increased waterborne disease. তো এর জন্য কী হয়েছে, যেহেতু যথেষ্ট পরিমাণে সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এখনও নেই, তাই অনেক জায়গায়, অনেক শহরে, অনেক অঞ্চলে কী হয় যে এই যে সিউয়েজের জল সেটাকে সরাসরি নদীতে ফেলে দেওয়া হয়। তো এর ফলে কী হয়, জলের দ্বারা যে সমস্ত রোগ তৈরি হয় তারা সহজেই বৃদ্ধি পাচ্ছে। The Ministry of Environmental and Forest has initiated Ganga Action Plan and Yamuna Action Plan to save these major rivers of our country from pollution. তো আমাদের ভারতে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এবং ফরেস্ট অ্যাক্ট সেটা দুটো ইনিশিয়েটিভ শুরু করেছে, একটা গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট, একটা ইয়ামুনা অ্যাকশন প্ল্যান্ট। এবং এদের কাজ কি, এই যে নদীগুলো আছে এই নদীগুলোকে এই যে সিউয়েজের হাত থেকে, বিভিন্ন রকম পলিউশনের হাত থেকে, দূষণের হাত থেকে রক্ষা করা, এদের কাজ, এগুলোকে দেখাশোনা করা। Under these plans, it is proposed to build a large number of sewage treatment plants so that only treated sewage may be discharged in the rivers. এবং এই যে ইনিশিয়েটিভগুলো আছে, এই গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট, ইমন অ্যাকশন প্ল্যান্ট, তাদের মেন কাজ হলো কি, যে প্রচুর পরিমাণে সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা, যাতে এই সিউয়েজ ওয়াটারগুলোকে পরিশুদ্ধ করার পরে এই সমস্ত নদীতে ছাড়া হয়, তার আগে নয়। কারণ তার আগে ছাড়লে সেটা অনেক জল দ্বারা বাহিত রোগ সৃষ্টি করবে। A visit to a sewage treatment plant situated in any place near you would be very interesting and educating experience. তো তোমার যদি আশেপাশে কোনো সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকে তো তোমরা অবশ্যই ভিজিট করবে, কারণ তোমরা যখন প্র্যাকটিক্যালি কোনো নলেজ গেন করবে তো সেটা অনেক দিন মনে থাকবে এবং তোমরা সহজে বুঝতে পারবে ব্যাপারটা, মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে লাইফে। তো এখানেই শেষ করলাম এই যে সিউয়েজ ট্রিটমেন্টটা, মাইক্রোবস কীভাবে এই যে সিউয়েজ ট্রিটমেন্টে সাহায্য করে। তো এটা সমস্ত ডিটেলসে বলা হলো, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে এক্সপ্লেন করা হয়েছে। প্রাইমারি ট্রিটমেন্ট, বায়োলজিক্যাল বা সেকেন্ডারি ট্রিটমেন্ট, তো বিওডি, সমস্ত কিছু বলা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও, তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।